where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই টেলি শিক্ষা ব্যবস্থা বা অনলাইন শিক্ষা ব্যবস্থায় সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাই। আমি দেবাশিস রায়ডাকুয়া, মালদা জেলা স্কুলের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের শিক্ষক। আজকে তোমাদের আমি এই ক্লাস 12-এর যে থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে ফরেন পলিসি বা বিদেশ নীতি, এটা নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব। এবার তোমাদের বইয়ে থার্ড চ্যাপ্টারে রয়েছে ফরেন পলিসি। এই ফরেন পলিসি বা বিদেশ নীতি কিন্তু একটা রাষ্ট্রের বা দেশের পক্ষে দেশের একটা ইম্পর্টেন্ট পার্ট। আন্তর্জাতিক রাজনীতিতে এই ফরেন পলিসি বা বিদেশ নীতি একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট পার্ট। আমরা সেকেন্ড চ্যাপ্টারে কোল্ড ওয়ারের সময় দেখেছি যে আমেরিকা কিছু ফরেন পলিসি গ্রহণ করেছিল, কঠোর, কখনো ইউএসএসআর মানে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে কিছু কঠোর পলিসি গ্রহণ করেছিল, মানে পাল্টা। এরকম আমরা থার্ড ইয়ারতে সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড ওয়ার্ল্ডের পিরিয়ডে আমরা দেখেছি। তাহলে এই যে প্রথমে যদি আমরা ফরেন পলিসি যাওয়ার আগে এই যে আমরা নীতি কথাটা বলছি, পলিসি, এই পলিসির আমরা একটা ডেফিনেশন আগে জেনে নিই। বা নীতি বা পলিসি, এই যে কথাটা বলছি আমরা পলিসি বা নীতি, এই নীতিটা কি জিনিস আমাদের এইটা আগে একটু জেনে নেওয়া দরকার। তারপরে আমি স্টেপ বাই স্টেপ এগুলোতে আসছি। তাই পলিসি কি বলছে, পলিসি মানে এটা কি, বা নীতি বলতে আমরা কি বোঝাই? নীতি বলতে বোঝানো হয় বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্যের জন্য কি করা হয়? বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো ব্যক্তি হতে পারে বা সরকার হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে যে পন্থাগুলো অবলম্বন করবে সেটাকে আমরা বলছি খুব সাধারণ অর্থে নীতি বলা হয়। তাহলে এই নীতি কথাটাতে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে নির্দিষ্ট কতগুলো উদ্দেশ্য সাধনের জন্য, নির্দিষ্ট কতগুলো উদ্দেশ্য সাধনের জন্য বা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে বিশেষ উদ্দেশ্য আমরা বলতে পারি, এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কি করবে? এই বিশেষ উদ্দেশ্যটাকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, রাষ্ট্র হতে পারে। রাষ্ট্রের হয়ে কে কাজ করবে? সরকার। তাহলে এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রের হয়ে সরকার যে পন্থা অবলম্বন করবে বা যে পদ্ধতি অবলম্বন করবে সেটাকে আমরা পলিসি বা নীতি বলতে বুঝি। তাহলে বিষয়টা ক্লিয়ার। এবার আমি আসছি নেক্সট পার্টে। তাহলে নীতি বলতে আমরা বুঝলাম। এবার যদি আমরা ফরেন পলিসি যাওয়ার আগে আমাদের দেখতে হবে যে জাতীয় নীতিটা কি, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল পলিসি। তাহলে এই নীতির সঙ্গে আমি যদি ন্যাশনাল পলিসি যোগ করি, ন্যাশনাল পলিসি, এই ন্যাশনাল পলিসিতে কি জিনিস বোঝানো হচ্ছে? যে ন্যাশনাল পলিসি হচ্ছে যে কোনো একটি রাষ্ট্রের সরকার, যেটা আমি এই রাষ্ট্রের কথা বললাম পলিসি গ্রহণ মানে পলিসির ক্ষেত্রে, এই রাষ্ট্রের হয়ে সরকার কি করবে? এর হয়ে সরকার, গভর্নমেন্ট, কোনো রাষ্ট্রের হয়ে সরকার যে উদ্দেশ্য সিদ্ধির জন্য, তার মানে রাষ্ট্র তার নির্দিষ্ট উদ্দেশ্য সিদ্ধির জন্য যে সকল নীতিকে অবলম্বন করবে
তাহলে রাষ্ট্র হয়ে সরকার বা গভর্নমেন্ট যাই বলি না কেন, যে রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য সরকার কি করবে, নির্দিষ্ট কতগুলো নীতি অবলম্বন করবে। যেই নীতি অনুসরণ করে কি হবে, সেই নীতি অনুসরণ করে যে নীতি অনুসরণ করা হয় তাকে আমরা বলছি জাতীয় নীতি। তাহলে এখানে কি দাঁড়ালো, যে সরকার মানে রাষ্ট্রের হয়ে সরকার কি করবে, রাষ্ট্রের হয়ে সরকার তাহলে রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য, এই রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য সরকার কি করবে, যে নীতিগুলো অবলম্বন করবে, যে নীতিগুলো অবলম্বন করবে, এই নীতিগুলো অবলম্বন করবে বা নীতিগুলো অনুসরণ করবে তাকেই আমরা বলছি জাতীয় নীতি। তাহলে এই নীতিগুলো যে মানে অবলম্বন করবে বা অনুসরণ করবে, তাহলে এই অবলম্বন বা অনুসরণ বা প্রয়োগ যাই বলি না কেন, তাহলে রাষ্ট্রের হয়ে সরকার তার উদ্দেশ্য সাধনের জন্য, এই আগে যেটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যে পন্থা অবলম্বন করছে বা অবস্থান অনুসরণ করছে, এই যে এগুলো করছে, তাহলে সেটাকেই আমরা বলছি ন্যাশনাল পলিসি বা জাতীয় নীতি। এই জাতীয় নীতি, এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে, জাতীয় নীতি কিন্তু সব রাষ্ট্রের একই রকম হয় না। বিভিন্ন রাষ্ট্র তার জাতীয় নীতির ক্ষেত্রে বিভিন্ন রকম পন্থা, বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করে বা প্রয়োগ করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার, জাতীয় নীতি। এবার আমি এই জাতীয় নীতিকে দুটো ভাগে ভাগ করা হয়। এই জাতীয় নীতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। এবার যদি আমরা ন্যাশনাল পলিসি দেখি, এই ন্যাশনাল পলিসি বা জাতীয় নীতি যেটাকে বলছি আমরা, এই জাতীয় নীতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে কি বলছি, অভ্যন্তরীণ নীতি বা ইন্টারনাল পলিসি বা ডোমেস্টিক পলিসি। তাহলে এই একটাকে বলা হচ্ছে ইন্টারনাল পলিসি বা ডোমেস্টিক পলিসি বলা হয়। ডোমেস্টিক পলিসি একটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নীতি, আর আরেকটাকে বলা হচ্ছে ফরেন পলিসি। তাহলে একটাকে বলছি আমরা ইন্টারনাল পলিসি বা ডোমেস্টিক পলিসি, আর একটাকে বলছি আমরা ফরেন পলিসি। এবার যদি এটার বাংলাটা বলা হয় অভ্যন্তরীণ নীতি, আর এটাকে বলছি আমরা পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। তাহলে ন্যাশনাল পলিসিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্টারনাল পলিসি বা ডোমেস্টিক পলিসি বা যেটাকে আমরা বাংলায় বলি অভ্যন্তরীণ নীতি, আরেকটাকে বলছি আমরা ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি। তাহলে এই অভ্যন্তরীণ নীতি আর পররাষ্ট্র নীতির বলা হলো বা বিদেশ নীতি, যেটাকে বলছি আমরা ইন্টারনাল পলিসি আর ফরেন পলিসি। এবার আমাদের দেখতে হবে এই অভ্যন্তরীণ নীতি বা ইন্টারনাল পলিসি বা ডোমেস্টিক পলিসি বলতে আমরা কি বুঝবো বা এর মধ্যে কোনগুলো পার্ট রয়েছে। তাহলে প্রথমেই যদি আমরা এই ব্যাপারটাকে এইভাবে দেখি, ডোমেস্টিক পলিসি বলতে আমরা কি বুঝি বা অভ্যন্তরীণ নীতি বা যেটাকে ইন্টারনাল পলিসি বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে একটা রাষ্ট্র তার নির্দিষ্ট ভৌগোলিক এরিয়া রয়েছে বা ভৌগোলিক বাউন্ডারি রয়েছে, যেটাকে আমরা ভৌগোলিক সীমা বলছি। তাহলে এই নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে
কি করছে, যে ভৌগোলিক সীমার মধ্যে পরিচালিত, তার মানে আমার এই জিওগ্রাফিক্যাল সারাউন্ডিংসের মধ্যে কি কি থাকছে, যে রাজনৈতিক একটা রাজনৈতিক নীতি পদ্ধতি চলছে বা রাজনৈতিক ব্যবস্থার কথা আমরা বলতে পারি, এর লক্ষ্য, স্বার্থ, এই যে বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া, এটা সমষ্টিকে আমরা বলছি অভ্যন্তরীণ নীতি। মানে যদি আমরা খুব সহজভাবে ব্যাপারটাকে বলার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে, যে ভৌগোলিক সীমার মধ্যে জাতি রাষ্ট্রের যে কার্যকলাপ, বিভিন্ন রকম কার্যকলাপ, এই বিভিন্ন রকম কার্যকলাপকে যে নিয়ন্ত্রণ করা বলো বা এর অ্যাক্টিভিটিসই বলো, এটাকেই আমরা এক কথায় অভ্যন্তরীণ নীতি বলি। যদি আমরা এটা গ্রাফিক্যালি দেখি যে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, তাহলে এই ইন্টারনাল পলিসিতে আমরা কি কি দেখতে পারবো, যে প্রথমে ইন্টারনাল পলিসির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব সার্বভৌমত্ব বজায় রাখার বিধিনিষেধ। তাহলে এই ইন্টারনাল পলিসি, একটা গভর্নমেন্ট বা একটা রাষ্ট্র সবসময় চেষ্টা করে সার্বভৌমত্ব বজায় রাখার চেষ্টা করবে, বজায় রাখার জন্য বিধিনিষেধ করবে বা বিধিনিষেধ তৈরি করবে, যাতে সার্বভৌম এক কথায় অক্ষুণ্ণ থাকে। এটা একটা ইন্টারনাল অভ্যন্তরীণ নীতির একটা মূল জন্য। এবার সেকেন্ডলি আমরা কি দেখতে পারবো, যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। তার মানে একটা রাষ্ট্রের দেশের অভ্যন্তরে, তাহলে আমরা বলতে পারি শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা নিরাপত্তা কথা বলতে পারি আমরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নীতি। তাহলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তার জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করা হচ্ছে অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে। আর কি আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন। তাহলে ইন্টারনাল নীতির আর একটা পার্ট হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন রকম নীতি গ্রহণ করা হয়। আমি মোটামুটিভাবে এগুলোকে বলছি। আবার পলিটিক্যাল এটা খুব ইম্পর্টেন্ট, পলিটিক্যাল যে প্রসেস বা রাজনৈতিক যে নীতি, তার মানে অভ্যন্তরে কি আরটা কি থাকবে, অভ্যন্তরীণ নীতির মধ্যে আমার কি থাকবে, পলিটিক্যাল পলিসি বা প্রসেসও বলতে পারি আমরা। তার মানে রাজনৈতিক যে নীতিগুলো গ্রহণ করা হয় বা রাজনৈতিক ব্যবস্থা যে থাকে, সেটাও একটা অভ্যন্তরীণ নীতির একটা বিষয়। আর কি থাকতে পারে অভ্যন্তরীণ নীতির মধ্যে, যে আর থাকতে পারে জাতি, ভাষা, যে ধর্ম, বিভিন্ন রকম জাতি, ভাষা, ধর্ম, এগুলোকে কি করা হয়, এগুলোকে জাতি, ভাষা, ধর্মের মাধ্যমে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করা হয়। কারণ যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রেই বলি, ভারতবর্ষে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা রয়েছে। তাহলে এই এতগুলো জাতি, ভাষার মধ্যে একটা সমন্বয় তৈরি করা হয়। তাহলে আমরা দেখতে পারবো ইন্টারনাল পলিসির ক্ষেত্রে একটা কি হচ্ছে, সম্প্রীতির একটা জন্য নীতি গ্রহণ করা হয়। সেখানে ধর্ম আছে, ভাষা, ল্যাঙ্গুয়েজ, জাতি বা কাস্ট, যাই বলি না কেন, এগুলো থাকবে। তাহলে মোটামুটিভাবে এই বিষয়গুলোর কথা বললাম আমি, যে সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক নীতি বা রাজনৈতিক ব্যবস্থা, সম্প্রতি যেখানে ধর্ম, ভাষা, জাতি প্রভৃতির মধ্যে একটা মেলাবন্ধন, তো এইগুলোর যে একটা সমষ্টিকে আমরা বলতে পারি অভ্যন্তরীণ নীতি বা ডোমেস্টিক পলিসি বা ইন্টারনাল পলিসি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, যে অভ্যন্তরীণ নীতি আমরা ব্যাপারটাকে জানলাম। এবার আমি আসছি
যে এই অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে একটা তোমাদের মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ নীতি আমি যে যত সহজে বললাম এগুলোকে রয়েছে, এগুলো ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে কিন্তু পররাষ্ট্র নীতির প্রয়োজনীয়তা রয়েছে। আমি নেক্সট তোমাদের যখন ফরেন পলিসিতে যাবো সেখানে তোমরা আরও বিস্তারিত ব্যাপারটা বুঝতে পারবে যে অন্য রাষ্ট্রে সাহায্য এবং সহযোগিতা ছাড়া কিন্তু অভ্যন্তরীণ নীতি কখনোই বাস্তবায়িত করা সম্ভব হয় না। ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে পররাষ্ট্র নীতিকে অনুসরণ করেই বা বিদেশ নীতিকে অনুসরণ করেই অভ্যন্তরীণ নীতি অভ্যন্তরীণ নীতি তৈরি করা হয় বা প্রয়োগ করা হয়। তাহলে এই বিষয়টা অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আমরা ব্যাপারটা পরিষ্কার। এবার আমি এটা মুছে দিই। এবার আমি আসছি ফরেন পলিসির ক্ষেত্রে। এটা তোমাদের ক্ষেত্রে এখন মানে বিশেষ ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি, যেটা আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এই ফরেন পলিসি আলোচনার ক্ষেত্রে আমরা দেখব ডেফিনেশন, ফরেন পলিসি ডিটারমিনেন্টসগুলো কি, ফরেন পলিসির এইম কি, হ্যাঁ, ফরেন পলিসি কীভাবে প্রয়োগ করা হয় ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমি যদি ফরেন পলিসির কথা এবার আসি, এই যে ফরেন পলিসি, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে অভ্যন্তরীণ নীতি আমাদের জাতীয় নীতি দুটো পার্ট, একটা হচ্ছে অভ্যন্তরীণ নীতি, একটা হচ্ছে ফরেন পলিসি। তাহলে আমরা অভ্যন্তরীণ নীতি বা ডোমেস্টিক নীতি সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমাদের যেটা মেন আলোচ্য বিষয় হচ্ছে এই ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে এই ফরেন পলিসিটা কি বা বিদেশ নীতি আমরা কি বুঝি। খুব যদি সাধারণভাবে আমরা ব্যাপারটাকে দেখি, প্রতিটি রাষ্ট্র কি করবে, ইচ অ্যান্ড এভরি স্টেট বা কান্ট্রি তার জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয়। তোমরা জাতীয় স্বার্থ চ্যাপ্টারে পড়েছো। তাহলে একটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কি করবে, বিশ্বের প্রতিটি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। সম্পর্ক গড়ে তোলার জন্য যে নীতিগুলো অনুসরণ করবে সেটাকে আমরা বলছি ফরেন পলিসি। তাহলে আমি ব্যাপারটাকে আরেকবার খুব সাধারণভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। তাহলে দেখব যে প্রতিটি রাষ্ট্রের ইচ অ্যান্ড এভরি স্টেটের কি হচ্ছে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। এই জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু প্রতিটা রাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরি স্টেট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে প্রতিটা রাষ্ট্রই চাইবে এই জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখা বা জাতীয় স্বার্থকে ঠিকঠাকভাবে উদ্দেশ্য পূরণ করা। তাহলে এই জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে প্রতিটা রাষ্ট্র, অবশ্যই দিতে হবে। দিয়ে কি করবে, এই জাতীয় স্বার্থকে এর উপর ইম্পর্টেন্ট দিয়ে যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কি করবে, ধরো আমি ধরে নিই যদি এগুলো এক একটা রাষ্ট্র যদি ধরে নেই, তাহলে এই প্রত্যেকটা রাষ্ট্র তার কি করবে, যে জাতীয় স্বার্থের উপর গুরুত্ব দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে কি করবে, সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হবে বা সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন নীতি গ্রহণ করবে। তাহলে যদি আমরা ধরে নেই, একটা এক্সাম্পল দেই, ধরে নেই এটা ইউএসএ, এটা চায়না, জাপান, এটা ধরো বাংলাদেশ। তাহলে যদি আমি এটা ইন্ডিয়া ধরে নেই, ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষ তার জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমেরিকার জন্য এক ধরনের ফরেন পলিসি গ্রহণ করবে, চায়নার জন্য এক ধরনের ফরেন পলিসি গ্রহণ করবে, জাপানের জন্য এক ধরনের ফরেন পলিসি গ্রহণ করবে, আবার বাংলাদেশের জন্য এক ধরনের ফরেন পলিসি গ্রহণ করবে। তাহলে আলটিমেট জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বা জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম নীতি গ্রহণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুসম্পর্ক বজায় রাখবে।
তাহলে এই যে নীতিগুলো, এটাকে আমরা খুব সাধারণ অর্থে বলছি আমরা ফরেন পলিসি বা বিদেশ নীতি। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এবার যদি এটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, যে অন্যভাবে ব্যাপারটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখব পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি হলো একটি প্রক্রিয়া। বলা হচ্ছে যে এই বিদেশ নীতি কি ইকুয়াল টু একটি প্রক্রিয়া। তাহলে বিদেশ নীতি একটি প্রক্রিয়া। এবার যে প্রক্রিয়ার সাহায্যে, এই যে প্রক্রিয়ার কথা বলছি, এই প্রক্রিয়ার সাহায্যে কি করা হবে? এই প্রক্রিয়ার সাহায্যে পররাষ্ট্র ক্ষেত্রে, মানে অন্য রাষ্ট্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উদ্দেশ্যগুলোকে চরিতার্থ করা হয়। তাহলে এই বিদেশ নীতি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে কি করা হবে? দীর্ঘমেয়াদী, এখানে আমরা দীর্ঘমেয়াদী বলতে পারি, মানে লং টার্ম, শর্ট টার্ম, স্বল্পমেয়াদী। এই লং টার্ম বা শর্ট টার্ম উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করতে সচেষ্ট হবে বিভিন্ন রাষ্ট্রের আন্তঃরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা যদি আমি আরেকবার তোমাদেরকে ব্যাপারটাকে ক্লিয়ার করি, তাহলে পররাষ্ট্রনীতি হলো কি? পররাষ্ট্রনীতি কি বলা হচ্ছে? পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে কি করা হবে? পররাষ্ট্র বিষয়, মানে অন্য দেশের সঙ্গে সম্পর্ক, পররাষ্ট্র বিষয়ে দীর্ঘমেয়াদী, যেটা লং টার্ম হতে পারে, শর্ট টার্মও হতে পারে, যে উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করবে বা চরিতার্থ করতে সচেষ্ট হবে, সেটাকে আমরা বলছি বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি। তাহলে দুরকমভাবে দেখলাম, একটা খুব সাধারণভাবে, এই সাধারণভাবে কথাটাকে পররাষ্ট্রনীতি ডেফিনেশন, মানে পররাষ্ট্রনীতি সম্পর্কে, এবং এটাকে আমি একটু অন্যভাবে বললাম। এবার যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের কথায় পররাষ্ট্রনীতি ডেফিনেশনের ক্ষেত্রে বা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা আসি, তাহলে আমরা কি দেখব? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, মানে পল সায়েন্সের আইকন থেকে, পল সায়েন্সের ভিউ থেকে যদি আমরা দেখি, পররাষ্ট্রনীতি কি হচ্ছে? পররাষ্ট্রনীতি হলো নির্দিষ্ট আন্তর্জাতিক কার্যনীতি। ফরেন পলিসি বা বিদেশ নীতি হলো নির্দিষ্ট আন্তর্জাতিক কার্যনীতি অনুসরণের জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আমি আবার বলছি যে নির্দিষ্ট আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল, এই যে আন্তর্জাতিক কার্যনীতি, মানে ইন্টারন্যাশনাল যে ওয়ার্ক এবিলিটিগুলো হয়, যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে, এই আন্তর্জাতিক কার্যনীতি অনুসরণের জন্য নির্দিষ্ট যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সেটাকেই আমরা পররাষ্ট্রনীতি বলতে পারি। তাহলে মোটামুটিভাবে এই পররাষ্ট্রনীতি সম্পর্কে আমরা মানে কি বলা হয় এটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করলাম। যদি আমরা আরও বিস্তারিত দিকে যাই, যদি আরও আমরা এর আস্তে আস্তে বিস্তারিত বাড়ে, তাহলে তোমাদের ক্ষেত্রে আরও বুঝতে পরিষ্কার হবে বা বিষয়টা ক্লিয়ার হবে। তো এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি যাই বলি না কেন, যে বিদেশ নীতি যে মানে কি বলবো এটাকে, বিদেশ নীতির ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্র নিজের স্বার্থ সম্পর্কিত। মানে যে আমরা এই ব্যাপারটাকে যদি বলি, পররাষ্ট্রনীতি গড়ে ওঠে বা বিদেশ নীতি গড়ে উঠছে কিসের সঙ্গে? যে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে যে কোনো রাষ্ট্রের নিজের স্বার্থ সম্পর্কিত, নিজের স্বার্থটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, নিজের স্বার্থ সম্পর্কিত বিষয়ের উপাদান একসঙ্গেই ফরেন পলিসির প্রকৃতিকে নিয়ে ফরেন পলিসি বলা হয়। তাহলে যদি আমরা এই যে ফরেন পলিসির
স্বার্থ সম্পর্কিত যে প্রকৃতি, এর সঙ্গে যে আমরা দেখতে পারবো যে কতগুলো বিশেষ উপাদান ফরেন পলিসির সঙ্গে যুক্ত। যে এই উপাদানগুলোকে আমরা দেখি, তাহলে দেখব যে ফরেন পলিসি যদি আমরা ডেফিনেশনগুলো বলছি, এই আলোচনা করছি, এই ফরেন পলিসির প্রকৃতির ক্ষেত্রে কতগুলো উপাদানকে আমরা লক্ষ্য করা যায়। কি কি করা যায়? যে যদি আমরা এইরকম করে দেখি যে প্রথম একটা উপাদান যদি আমরা দেখি যে রাষ্ট্রের বহির্ভূত, রাষ্ট্রের ভৌগোলিক সীমানার বহির্ভূত, মানে যেটা অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে অন্য রাষ্ট্র, মানে আমার সীমানার বাইরে, মানে আমার ভৌগোলিক এরিয়ার কন্ট্রোলে নয়, মানে রাষ্ট্র ভৌগোলিক সীমানা বহির্ভূত যে বা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত ভূখণ্ড ও তার সমস্যাবলী। তাহলে আমরা বলতে পারি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বহির্ভূত কি সমস্যা, এর একটা উপাদান আমরা পাবো সমস্যা। তাহলে রাষ্ট্রের সীমানা বহির্ভূত ভূখণ্ড ও সমস্যা, তাহলে ভৌগোলিক সীমানা বহির্ভূত ভূখণ্ড, এখানে একটা ভূখণ্ড কথাটা বলতে হবে। তার মানে এই ভূখণ্ড এবং তার সমস্যা নিয়ে আরেকটা বলা হচ্ছে যে রাষ্ট্রের কার্যকলাপ, রাষ্ট্রের কার্যকলাপ, এই দুটো আমরা দেখতে পারবো উপাদান। এবার সিভি ক্রাবে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ সিভি ক্রাবে, এই সিভি ক্রাবে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি এই পররাষ্ট্রনীতি উপাদানকে তিনি অন্যরকম ভাবে দেখেছেন। দুটো উপাদানকে তিনি দেখেছেন। আমরা এই দুটো উপাদানের কথা দেখলাম, আবার সিভি ক্রাবে তিনি আবার দুটো উপাদানের কথা বলেছেন। তিনি প্রথমটা বলেছেন জাতীয় লক্ষ্য পূরণ, জাতীয় লক্ষ্য পূরণের কথা বলেছেন। আবার বলেছেন জাতীয় লক্ষ্যে উপনীত হওয়ার মাধ্যম। তাহলে জাতীয় লক্ষ্যে উপনীত হওয়ার মাধ্যম, এই মাধ্যম হলো পররাষ্ট্র নীতি। তাহলে আমরা এই ফরেন পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এর কতগুলো, এই আলোচনার ক্ষেত্রে কতগুলো উপাদানের কথা আমরা সংক্ষেপে দেখলাম। এবার এই ফরেন পলিসি যে ডেফিনেশন, যদি আমরা একটা ডেফিনেশনের দিকে যাই, এতক্ষণ ধরে আমরা দেখলাম ফরেন পলিসির কতগুলো একটা আলোচনা করলাম, ফরেন পলিসিটা কি, এবং এবার যদি আমরা এক্সাক্ট একটা ডেফিনেশনের দিকে যাই, তাহলে বাট এক্সাক্ট ডেফিনেশনটা কি, এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে এরা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই ফরেন পলিসি ডেফিনেশনটাকে ব্যাখ্যা করেছেন। তাহলে এই ফরেন পলিসি ডেফিনেশনের ক্ষেত্রে আমরা দুটো ভাবে দেখতে পারি, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, একটা হচ্ছে ব্যাপক অর্থে। তাহলে ডেফিনেশন অফ ফরেন পলিসি, এই ফরেন পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পারবো একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। তাহলে একটাকে বলছি আমরা ন্যারো সেন্স, আরেকটাকে বলছি আমরা ব্রড সেন্স। তাহলে এই ন্যারো সেন্স আর ব্রড সেন্স, একটাকে বলছি আমরা সংকীর্ণ অর্থে আর এটা হচ্ছে ব্যাপক অর্থে, এই ডেফিনেশনটা আলোচনা করা হয়েছে। যদি আমরা সংকীর্ণ অর্থটা বোঝার চেষ্টা করি, অর্থটা কি, তাহলে সংকীর্ণ অর্থ বলতে বোঝানো হয় রাষ্ট্রের বাইরে বা অন্য রাষ্ট্রের আচরণকে
রাষ্ট্রের বাইরে বা অন্যান্য রাষ্ট্রকে প্রভাবিত করার উদ্দেশ্যে নির্দিষ্ট রাষ্ট্র বা সরকার কি করবে, নির্দিষ্ট রাষ্ট্রের সরকার, আধিকারিক বা কোনো প্রতিনিধি যে কার্য সম্পাদন করবে সেটাকে আমরা সংকীর্ণ অর্থে বলছি পররাষ্ট্র নীতি। তাহলে রাষ্ট্রে তার এখতিয়ারে কি করবে? রাষ্ট্র, এই ন্যারো সেন্সে বলা হচ্ছে রাষ্ট্র তার এখতিয়ারের মধ্যে রাষ্ট্র তার এখতিয়ারের বাইরে গিয়ে, মানে আদার স্টেটের ক্ষেত্রে বা অন্য রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করার জন্য কি করবে? তার মানে রাষ্ট্র তার যে জাতীয় স্বার্থ বা তার যে মতাদর্শ সেটাকে অন্যান্য রাষ্ট্রকে প্রভাবিত করার জন্য কি করবে? সরকার বা আধিকারিক বা প্রতিনিধি যে পদ্ধতি বা নীতি গ্রহণ করবে বা যে কার্য সম্পাদন করবে সেটাকে আমরা বলছি ন্যারো সেন্সে বা সংকীর্ণ অর্থে বিদেশ নীতি। এই সংকীর্ণ অর্থ ব্যাপারটা ক্লিয়ার। এবার যদি আমরা ব্যাপক অর্থে, এই ব্যাপক অর্থে যে পররাষ্ট্রনীতির ডেফিনেশন, এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত, ফলে এই জায়গাটা আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে এই ব্যাপক অর্থে ব্রড সেন্সে ফরেন পলিসি আলোচনার ক্ষেত্রে কতগুলো বিষয়ের উপর জোর দেওয়া হয়। কি কি বিষয়ের উপর জোর দেওয়া হয়? একটা হচ্ছে যে উদ্দেশ্য, আর আমরা কি দেখতে পারবো? যে নীতি সম্পর্কিত পরিকল্পনা, হলো। আরেকটা আমরা দেখতে পারবো রাষ্ট্রের যে বাহ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মানে রাষ্ট্রের বাইরে বাহ্যিক সম্পর্ক, এই বাহ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করবে? এই বাহ্যিক সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যে গৃহীত ব্যবস্থাগুলো থাকবে বা বাহ্যিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে গৃহীত ব্যবস্থাগুলো থাকবে সেটাকে ব্রড সেন্সে এটা হচ্ছে যে এগুলোর উপর জোর দেওয়া হয়। তার মানে আমি যে কথাগুলো বললাম, উদ্দেশ্য, ব্রড সেন্সে উদ্দেশ্য, গতি সম্পর্কে মানে পরিবর্তনশীল পরিকল্পনা, বাহ্যিক যে সম্পর্ক রয়েছে তা উদ্দেশ্য নীতি সম্পর্কিত পরিকল্পনা, তারপরে নীতি সম্পর্কিত পরিকল্পনা, তারপরে নির্দিষ্ট রাষ্ট্র বাহ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করবে। তাহলে এগুলোর উপর ব্রড সেন্সে বা ব্যাপক অর্থে বিদেশ নীতির উপর গুরুত্ব দেওয়া হয়। যদি এবার আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা দেখে নেই বা আন্তর্জাতিক বিষয়ের কথা দেখে নেই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে। যদি আমরা স্লেইচারের কথা ভাবি, স্লেইচার একজন বিখ্যাত আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এই স্লেইচার কি বলেছেন? স্লেইচার বলেন যে বাহ্যিক পরিবেশের সঙ্গে, মানে বাইরের পরিবেশের সঙ্গে, বাহ্যিক পরিবেশ প্রসঙ্গে বা বাইরের রাষ্ট্র সম্পর্কে কোনো রাষ্ট্র যখন কোনো পরিকল্পনা ও কার্যকলাপ গ্রহণ করবে সেটাই হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি। তাহলে বাহ্যিক পরিবেশ প্রসঙ্গে, মানে বাহ্যিক পরিবেশ মিনস হচ্ছে এখানে আদার স্টেটের যে অন্য দেশগুলোর যে অবস্থা, তার যে এনভায়রনমেন্ট বা তার যে সিচুয়েশন, সেটাকে মাথায় রেখে যখন কোনো রাষ্ট্র তার নিজস্ব লক্ষ্য এবং পরিকল্পনা, আদর্শ বা কার্যাবলীকে সম্পাদন করবে বা অনুসরণ করবে, সেটাকে তিনি বলছেন পররাষ্ট্র নীতি। আবার জোসেফ ফ্র্যাঙ্কেল আরেকটা নাম মনে রাখবে, এই জোসেফ ফ্র্যাঙ্কেল কি বলতে চেয়েছেন? জোসেফ ফ্র্যাঙ্কেল বোঝাতে চেয়েছেন একাধিক রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত বিষয়, সিদ্ধান্ত এবং কার্যকলাপের সমষ্টিকে তিনি বোঝাতে চেয়েছেন বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি।
তাহলে মোটামুটিভাবে আমরা পররাষ্ট্রনীতির ডেফিনেশনটা বা পররাষ্ট্রনীতিতে কি আমরা এটা বুঝলাম। এবার যদি আমি আসি এই ছোট্ট করে যদি বোঝার চেষ্টা করি যে ইন্টারনাল পলিসি এবং ফরেন পলিসির মধ্যে সম্পর্কটা কি, মানে আমি যদি ভাবি রিলেশনস তার রিলেশনস কার মধ্যে, ইন্টারনাল অ্যান্ড ফরেন পলিসি। ছোট্ট করে আমরা দেখার চেষ্টা করি যে ইন্টারনাল পলিসি এবং ফরেন পলিসির মানে অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির মধ্যে কি সম্পর্ক রয়েছে। আমরা প্রথমেই জানি যে এই দুটো ইন্টারনাল এবং ফরেন পলিসি দুটোই হচ্ছে একটা রাষ্ট্রের জাতীয় নীতির দুটো পার্ট। তাহলে এই জাতীয় নীতির দুটো পার্ট মানে বলা হয় এই বৈদেশিক নীতি, বিদেশ নীতি এবং পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নীতি কি হচ্ছে, বোথ আর রিলেটেড, একে অপরের পরিপূরক আমরা বলতে পারি। আসলে এই দুটো নীতির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, কারণ দুটো নীতিকেই একই সরকার পরিচালনা করে। তাহলে একই গভর্নমেন্ট দুটো নীতিকে পরিচালনা করেছে, তাহলে এর উদ্দেশ্য কি থাকে, দেশের উন্নতি সাধন। যেহেতু জাতীয় নীতির দুটো পার্ট ইন্টারনাল এবং ফরেন পলিসি, এই দুটো নীতি পরস্পর ইন্টার রিলেটেড এবং উভয়ই পরিচালনা করছে একই গভর্নমেন্ট। এই একটা গভর্নমেন্ট কিন্তু এই দুটো নীতিকে পরিচালনা করছে। তাহলে গভর্নমেন্টের উদ্দেশ্য কি থাকে, দেশের সর্বাধিক উন্নতি সাধন, নিরাপত্তা, সংহতি প্রভৃতি। তাহলে মৌলিক কোনো পার্থক্য আমরা দেখতে পারবো না, কিন্তু এইখানে কোনো ক্ষেত্রে এই বিদেশ নীতি বা অভ্যন্তরীণ নীতি আমরা দেখব যে বিদেশ নীতি কখনো অভ্যন্তরীণ নীতিকে প্রভাবিত করছে অথবা অভ্যন্তরীণ নীতি কখনো বিদেশ নীতিকে প্রভাবিত করছে। কিরকম ভাবে, আমরা যদি ধরে নেই, একটা এক্সাম্পল যদি দেই, ধরো ভারতবর্ষের ডোমেস্টিক পলিসির ক্ষেত্রে, ধরো ভারতের ডোমেস্টিক পলিসির মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে ভারতবর্ষে যদি এক্সাম্পল হিসাবে দেখি, ভারতবর্ষের ডোমেস্টিক পলিসির মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা শিল্পোন্নয়নের কথা আমরা বলতে পারি, বা যদি এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বলি, শিল্পোন্নয়ন, এই শিল্পোন্নয়ন। তাহলে অর্থনৈতিক যখনই আমি ডেভেলপমেন্ট করতে যাইব তখন আমার শিল্পায়ন বিষয়টা আসবে। এবার প্রশ্ন হচ্ছে, এই শিল্পায়ন করার জন্য আমার কি দরকার? অর্থ দরকার, মানে টাকা দরকার, অর্থ দরকার। এবার এই অর্থটা কোথা থেকে আসবে? এই অর্থটা আমাকে আনতে গেলে ঋণ করতে হবে বা বৈদেশিক কোনো সাহায্য নিতে হবে, কারণ আমার কাছে তো টাকা নেই। কাজেই ডোমেস্টিক পলিসির মূল লক্ষ্য যদি শিল্পায়ন হয়, তাহলে এই শিল্পায়নে অর্থ দরকার। অর্থটা কোথা থেকে আসবে? হয় ঋণ নিতে হবে, না হলে কোথা থেকে আমাকে বৈদেশিক সাহায্য নিতে হবে, কারণ সাহায্য আমাকে বিদেশ থেকে নিতেই হবে। বিদেশি সাহায্য নিতে, আমার কাছে টাকা নেই, অন্য দেশ আমাকে সাহায্য করবে বা অন্য দেশের থেকে লোন নিতে হবে। তাহলে এই যে বিদেশি সাহায্য যখন নেব, ন্যাচারালি এটা চলে যাচ্ছে ফরেন পলিসির পার্ট। তাহলে আমি অভ্যন্তর নীতির পররাষ্ট্র নীতি দেখা যাচ্ছে যে ডোমেস্টিক পলিসিকে প্রভাবিত করছে। ব্যাপারটা পরিষ্কার। এবার আমি আরেকটা এক্সাম্পল উল্টো দিক থেকে দেখি। উল্টো দিক থেকে আমরা দেখি যে কিভাবে
অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে। যদি ধরে নেই যে বর্তমান সিচুয়েশনের কথা আমরা ধরে নেই যে পাকিস্তান আর চায়না, এই চায়না, পাকিস্তান এবং চীন, এই দুটো দেশই, ধরো এটা এক্সাম্পল হিসাবে ধরছি আমি, এই দুটো দেশের সঙ্গে ভারতের রিলেশনস কি, যে যুদ্ধের মতো একটা অবস্থা, হয় যুদ্ধ হচ্ছে বা হবে বা হওয়ার মতো একটা সিচুয়েশন রয়েছে। বা ধরে নিলাম যে এই দুটো দেশ, যে কোনো একটা দেশ ভারতবর্ষকে আক্রমণ করলো, ভারতকে আক্রমণ করলো বা করতে পারে, এই একটা সিচুয়েশন। তাহলে ভারতবর্ষ কি করবে? এবার যখনই ভারতবর্ষকে আক্রমণ করবে তখন ভারতবর্ষ কি করবে? ন্যাচারালি বা এই সিচুয়েশনটাকে মোকাবিলা করার জন্য ভারতবর্ষ কি করবে? সামরিক ক্ষেত্রে অর্থ ব্যয় করবে। তোমরা জানো ভেরি রিসেন্ট যে চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধের মতো পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ অস্ত্র কিনতে হচ্ছে, রাফাল থেকে শুরু করে অনেক কিছু, হ্যাঁ, মানে প্রচুর এক্সট্রা আমাদের মিলিটারি ফোর্স ইউজ করতে হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। তাহলে ন্যাচারালি এই অবস্থাকে প্রোটেকশন দেওয়ার জন্য সামরিক ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। যখনই আমি সামরিক ক্ষেত্রে অর্থ ব্যয় করতে শুরু করব তখন উল্টো দিক থেকে অর্থনৈতিক উন্নয়নটা থেমে যাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাকে ব্যয় সংকোচ করতে হবে। তাহলে ন্যাচারালি এই অর্থ যখন এখানে ব্যয় হবে তখন আমাকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাকে ব্যয় সংকোচ করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন আমাকে ব্যয় সংকোচ করতে হবে। তাহলে এই ব্যয় সংকোচ করাটা যখনই আমি অর্থনৈতিক উন্নয়নে ব্যয় সংকোচ করব, তাহলে এটা কিন্তু আমার ডোমেস্টিক পলিসি। তাহলে ভারতকে আক্রমণ করতে পারে বা করতে পারে, এই জন্য যে প্রিপারেশন, তার জন্য সামরিক ক্ষেত্রে যে ব্যয় বা সামরিক ক্ষেত্রে আরও বেশি অত্যাধুনিক আনতে হবে বা আরও যুদ্ধের জন্য আরও অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে, দ্যাট ইজ দ্য ফরেন পলিসি পার্ট। তাহলে এই ফরেন পলিসির পার্টটাকে নিতে গিয়ে আমাকে ডোমেস্টিক নীতির ক্ষেত্রে আমার অর্থনৈতিক উন্নয়নে ব্যয় সংকোচ করতে হচ্ছে। ফলে এটার প্রভাব অটোমেটিক্যালি অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে চলে আসছে। কাজেই আমরা বলতে পারি যে ন্যাশনাল পলিসি বা সিদ্ধান্ত, জাতীয় নীতি বা তার কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করে, আবার আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতীয় ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে। তাহলে এই বিষয়টা পরিষ্কার। এবার নেক্সট পার্টে যদি আমরা আসি, দ্য অবজেক্টিভস অফ ফরেন পলিসি। অবজেক্টিভ অফ ফরেন পলিসি। অবজেক্টিভ অফ ফরেন পলিসির ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমেই দেখব যে কোনো রাষ্ট্র ফরেন পলিসির ক্ষেত্রে একটি মাত্র তার কোনো উদ্দেশ্য থাকে না, বা কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কোনো রাষ্ট্র ফরেন পলিসি পরিচালিত করে না। প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ফরেন পলিসির বিভিন্ন উদ্দেশ্য থাকে। যদি আমরা মেইন যে অবজেক্টিভসগুলো যদি আছে সেগুলো বা মেইন যে উদ্দেশ্যগুলো যদি আছে সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পারবো? যে প্রথমেই আমরা জানি যে এর আগেও বলেছি যে মেইন অবজেক্টিভের মধ্যে প্রথমে একটা পার্ট কি আছে? জাতীয় স্বার্থ, যেটা একটু আগে বলা হলো। জাতীয় স্বার্থের সংরক্ষণ, জাতীয় স্বার্থ রক্ষা করা বা সংরক্ষণ, এই জাতীয় স্বার্থ সংরক্ষণের একটা মূল উদ্দেশ্য থাকবে। তারপরে কি আছে? যে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা বা এটা একটা বড় বিষয়। যে ভৌগোলিক অখণ্ডতা, আমার যে ভৌগোলিক সীমানা আছে, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা।
অখণ্ডতা বজায় রাখা, এটা একটা উদ্দেশ্য হবে। ঠিক আছে, এবার তারপরে যদি আমরা দেখি অর্থনৈতিক ক্ষমতা সম্প্রসারণ ঘটানো, তার মানে অর্থনৈতিক ক্ষমতা সম্প্রসারণ, অর্থনৈতিক ঘটনা সম্প্রসারণ ঘটানো, এটাকে জাতীয় নীতির মেন উদ্দেশ্য থাকে। তারপরে কি থাকতে পারে, নিজের দেশের ভাবমূর্তি, মানে নিজের দেশের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তিটাকে বাড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়া, নিজ রাষ্ট্রের ভাবমূর্তিকে এগিয়ে নিয়ে যাওয়া বা বাড়িয়ে দেওয়া, বা নিজের দেশের ভাবমূর্তিটাকে আরো বেশি এক্সপোজ করা, যেটাকে আমরা বলি। তারপরে মতাদর্শের প্রসার ঘটনা, এটা ইম্পর্টেন্ট পার্ট, একটা অবজেক্টিভ। মতাদর্শের প্রসার ঘটানো, আমরা দেখতে পাবো সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার ক্ষেত্রে সে কিন্তু মতাদর্শের একটা প্রসার আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পার্টে দেখতে পেয়েছি, মতাদর্শের প্রসার ঘটানো। তাহলে এইগুলো মোটামুটিভাবে ফরেন পলিসির একটা মূল উদ্দেশ্য। আমি মোটামুটি মেইন পার্টগুলো, অবজেক্টিভসগুলো বললাম। এবার যদি মুছে দেই, এই যে মেইন অবজেক্টিভস কথাগুলো বললাম, এবার প্রফেসর জে কে হলস্টি, তোমার নাম শুনে থাকবে, জে কে হলস্টি। প্রফেসর জে কে হলস্টি একজন বিখ্যাত আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এই জে কে হলস্টি আবার এই পররাষ্ট্রনীতির অবজেক্টিভসগুলোকে তিনি তিনটা পার্টে ভাগ করে আলোচনা করেছেন। কি কি পার্টে? তিনি প্রথমে জে কে হলস্টি কি করেছেন, তিনটা পার্টে অবজেক্টিভসগুলোকে বা ফরেন পলিসির অবজেক্টগুলোকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার প্রথম পার্টে তিনি বলেছেন, এটাকে এইভাবে দেই, জে কে হলস্টি, প্রফেসর জে কে হলস্টির অনুযায়ী এই অবজেক্টিভসগুলোকে তিনি তিনটা পার্টে ভাগ করেছেন। প্রথম পার্টে তিনি বলেছেন যে কোর ইন্টারেস্ট বা মুখ্য উদ্দেশ্য, কোর ইন্টারেস্ট অ্যান্ড ভ্যালুস। কোর ইন্টারেস্ট অ্যান্ড ভ্যালু, যেটাকে বাংলায় বলা হচ্ছে মুখ্য স্বার্থ ও মূল্যবোধ। আমরা এটাকে বলতে পারি মুখ্য স্বার্থ বা মূল্যবোধ। সেকেন্ড তিনি বলেছেন যে মধ্যবর্তী বা মিডিল রেঞ্জ অবজেক্টিভস, মধ্য পাল্লার লক্ষ্য, মিডিল রেঞ্জ অবজেক্টিভস বা মধ্য পাল্লার উদ্দেশ্য সমূহ। আর থার্ডটাকে বলেছেন লং রেঞ্জ বা দীর্ঘ লং রেঞ্জ গোলস বা দীর্ঘ সময়ে দীর্ঘ পাল্লার লক্ষ্য। এবার আমরা খুব সংক্ষেপে দেখে নিই যে হলস্টির কথা অনুযায়ী যে কোর ইন্টারেস্ট বা ভ্যালুস, মিডিল রেঞ্জ অবজেক্টিভস, লং রেঞ্জ গোলস। এই লং রেঞ্জ গোল বা মিডিল রেঞ্জ, এই আমরা এক এক করে বোঝার চেষ্টা করি কোর ইন্টারেস্টের মধ্যে তিনি কি বোঝাতে চেয়েছেন। তাহলে প্রথমে যদি দেখি, কোর ইন্টারেস্ট বলতে তিনি বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের আত্মরক্ষা ও নিরাপত্তা। তাহলে এখানে আসবে নিরাপত্তা, আমি সংক্ষেপে লিখছি, আত্মরক্ষা ও নিরাপত্তা একটা পার্ট আসবে। তারপরে কি আসবে, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমিকতা স্বাধীনতা
হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আরও আছে। তাহলে তিনি কোর ভ্যালুতে বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমিকতাকে সুরক্ষিত করা, জাতি ধর্ম ভাষাগত যে ঐক্য আছে সেটাকে ঠিক করা, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি বিষয়কে তিনি কোর ইন্টারেস্টের মধ্যে এন্টাইটেল করেছেন। যদি আমরা মিডিল রেঞ্জে দেখি, মিডিল রেঞ্জে তিনি কী বোঝাতে চেয়েছেন, মিডিল রেঞ্জকে আবার 3টা পার্টে ভাগ করা হয়। যেটা কি করা হচ্ছে, প্রথম স্টেজ, এখানে 3টা স্টেজ করা হয়েছে, 1, 2, 3 স্টেজ। প্রথম স্টেজে তিনি কি বোঝাতে চেয়েছেন, প্রথম স্টেজে তিনি বলেছেন সামাজিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কথা তিনি বোঝাতে চেয়েছেন। সেকেন্ড রেঞ্জে তিনি বোঝাতে চেয়েছেন সামরিক শক্তি বৃদ্ধি, এখানে তিনি সামরিক শক্তি বৃদ্ধির কথা বলেছেন। মিলিটারি যে ফোর্স আছে, সামরিক যে শক্তি আছে, এই সামরিক শক্তি বৃদ্ধি এবং এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর কথা তিনি বলেছেন। তাহলে সামরিক শক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের কথা তিনি সামরিক শক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে দেশের সুনাম বৃদ্ধির কথা তিনি বলেছেন এখানে। থার্ড পার্টে তিনি বলেছেন যে উপনিবেশ গঠন বা প্রভাবাধীন অঞ্চল স্থাপন করে সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তার। মানে তাহলে উপনিবেশ গঠন বা প্রভাবাধীন অঞ্চল স্থাপন করে কি সাম্রাজ্যবাদ বিস্তার, এই কথাগুলো তিনি বলেছেন। তাহলে এটা গেল মিডিল রেঞ্জের বিষয়। এবার তো আমি লং রেঞ্জে আসি। লং রেঞ্জ বলতে হলস্টি বোঝাতে চেয়েছেন যে চূড়ান্ত একটি আন্তর্জাতিক ব্যবস্থার কথা তিনি বলেছেন। তাহলে কি হলো, যে চূড়ান্ত রাজনৈতিক মতামতের ভিত্তিতে কি হচ্ছে, আন্তর্জাতিক ব্যবস্থার যে পুনর্গঠন করা হয়। তাহলে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন, মানে চূড়ান্ত মতামতের ভিত্তিতে, এই চূড়ান্ত মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠনের কথা তিনি বলেছেন। তাহলে এটা গেল মোটামুটি হলস্টির অনুযায়ী ব্যাখ্যা। এবার এ প্রসঙ্গে এখানে একটা উদাহরণ তোমাদের বলে দিই চূড়ান্ত মত। যেমন সোভিয়েত ইউনিয়নের যখন নবগঠিত সোভিয়েত ইউনিয়ন হয়, তখন লেনিনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী রাষ্ট্র হওয়া। তার ফলে এবং সারা পৃথিবীব্যাপী তার সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার করার তিনি স্বপ্ন দেখেছিলেন। তো যাই হোক, এবার যদি আমরা এ প্রসঙ্গে মর্গেনথাউয়ের একটা কথাকে আমরা ভাবি, তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা যে ফরেন পলিসির উদ্দেশ্যগুলো দেখলাম নানা রকম, সেখানে মর্গেনথাউ একটা কথা বলেছেন। যিনি বলতে চেয়েছেন হোয়াট এভার দ্য আলটিমেট এম of international politics, whatever the ultimate aim of international politics, এটা হচ্ছে মর্গেনথাউয়ের কথা। Whatever the ultimate aim of international politics, the power, এই কথাটা ইম্পর্টেন্ট, POWER, power. A power is always কি হবে? Power is always the immediate aim.
Power is always immediate aim. তার মানে যদি আমরা কথাটা দেখি যে whatever is the ultimate aim of the international politics, the power is always the immediate DATE, immediate aim. তার মানে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষ্য যাই হোক না কেন, তাহলে এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে ক্ষমতা। কাজে মর্গ্যান থিওরির কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এর আগে আমরা একটা ব্যাপারটাকে বুঝলাম, তাহলে পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খুব কঠিন, কারণ প্রত্যেকটা রাষ্ট্র তার বিদেশ নীতি স্থির করে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, তাই এই জন্য বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে সবসময় নিরাপত্তা একটা বড় বিষয়। এই নিরাপত্তা ছাড়াও বিভিন্ন ফ্যাক্টরগুলো, নিরাপত্তা ছাড়াও আমরা দেখতে পারি আন্তর্জাতিক লেনদেন, সাংস্কৃতিক বিনিময়, তারপরে আমরা পর্যটন, ট্যুরিজম যেটাকে বলছি, গেমস অ্যান্ড স্পোর্টস ইত্যাদি নানা বিষয় কিন্তু পররাষ্ট্রনীতির বিবেচ্য বিষয় হয়ে যায়। এর প্রসঙ্গে যেমন গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে আমরা বলি, তোমরা জানো যে ভারত পাকিস্তানের সম্পর্কের জন্য যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ক্রিকেট খেলা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে না। ইন্ডিয়াও পাকিস্তানিকে খেলছে না, পাকিস্তান এসে ইন্ডিয়া খেলছে না। এছাড়াও দেখবে নানা রকম এক্সাম্পল এরকম রয়েছে। আমি প্রসঙ্গক্রমে তোমাদেরকে বিষয়টা বললাম। এবার যেটা আমি আসছি, তাহলে পররাষ্ট্রনীতির এবার ডিটারমিনিং ফ্যাক্টর, যে পররাষ্ট্রনীতি নির্ধারক যে বিষয়গুলো কি কি এটা আমাদের জানতে হবে। নির্ধারক বিষয় বা ডিটারমিনেশনস বলা হয়। তাহলে এই পররাষ্ট্র নীতি নির্ধারক বিষয়গুলো কি কি এটা আমাদের একটু জানার চেষ্টা করতে হয়। তার প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই যে নির্ধারক কথাটা আমি ব্যবহার করছি, যা ডিটারমিনেশনস কথাটা বলছি, এটা বলতে কি বোঝায়? যে সকল উপাদানের দ্বারা ফরেন পলিসি বা বিদেশ নীতি প্রভাবিত হয় বা প্রণীত করা হয়, তাকেই আমরা বলি ডিটারমিনেশনস বা নির্ধারক। আমি আবার বলছি যে এই নির্ধারক বা ডিটারমিনেশনস বলতে বোঝানো হয় যে সকল উপাদানের দ্বারা ফরেন পলিসি বা বিদেশ নীতি প্রভাবিত হয় এবং কি করা হয়, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি প্রণীত করা হয়, তাকেই বলা হচ্ছে ডিটারমিনেন্স বা নির্ধারক। এবার দেখতে হবে এই বিদেশ নীতি নির্ধারক হিসাবে কোন পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট। যদি আমরা এই ফরেন পলিসির নির্ধারণ বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পারবো কি রয়েছে, যে ভৌগোলিক অবস্থান। তার আগে তোমাদের বলে দেই যে এই ক্ষেত্রে এই নির্ধারককে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। আমি যদি অভ্যন্তরীণ কথাগুলো বলি, অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো কি কি? অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থান। তাহলে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান কিন্তু একটা অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ ডিটারমিনেশনস। যেমন ভৌগোলিক অবস্থানের জন্য জোট নিরপেক্ষতা নীতি ভারতবর্ষকে অবলম্বন করতে হচ্ছে। তারপরে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু একটা বড় ডিটারমিনেশন ফ্যাক্টর। কারণ হিউজ জনসংখ্যার জন্য, ধরো একটা এক্সাম্পল যদি বলি, ভারতবর্ষে হিউজ জনসংখ্যা বা চায়নার হিউজ জনসংখ্যার জন্যই কিন্তু আমেরিকা বা অন্যান্য শক্তি রাষ্ট্রগুলি ভারতবর্ষকে আক্রমণ করতে একটু ভীত হয়, সহজে ভয় পায়। কেননা প্রচুর পরিমাণ জনসংখ্যা রয়েছে, ফোর্স রয়েছে। এবার থার্ড, যদি অর্থনৈতিক উন্নয়নের কথা বলি, অর্থনৈতিক অগ্রগতির কথা বলি আমরা, অর্থনৈতিক অগ্রগতি, যেমন ইউএস এর মতো একজন অর্থনৈতিক অগ্রগতি সম্পন্ন দেশ বা ডেভেলপড কান্ট্রি। তারপরে সামরিক সামর্থ্য, এটা বড় ইম্পর্টেন্ট পার্ট। সামরিক সামর্থ্য,
এই সামরিক সামর্থ্য কিন্তু এটা বড় ডিটারমিনেশন ফ্যাক্টর, কারণ এখানে তোমরা জানো আণবিক বোমা, অন্যান্য মরণাস্ত্র যেগুলো রয়েছে ইত্যাদি আরও উন্নত মানের সেগুলা যার যত বেশি তত বেশি সামরিক পররাষ্ট্রনীতিকে খুব সহজে করতে পারবে। এবার জাতীয় নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, এই জাতীয় নেতৃত্ব কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট পররাষ্ট্রনীতি ডিটারমিনেশন ফ্যাক্টরের ক্ষেত্রে। কি বলা হচ্ছে, এই জাতীয় নীতি, যেমন ধরে একটা এক্সাম্পল তোমাদেরকে দেই, যে জাতীয় নীতির ক্ষেত্রে যেমন জাতীয় নীতি নেতৃত্ব বা জাতীয় নেতৃত্ব যে দেবে, যে পলিটিক্যাল লিডার, যাকে আমরা প্রাইম মিনিস্টারকে বলি, ভারতবর্ষের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারকে বলি, এই জাতীয় নেতার একটা বিচক্ষণতা, তার ব্যক্তিত্ব, তার যত বেশি এগুলো কিন্তু অনেকটা প্রভাবিত করে। যেমন যেটা এক্সাম্পল তোমাদেরকে বলি, যেমন তোমরা জানো যে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন শ্রীলঙ্কার একটা জঙ্গি সংস্থা LTTE একে দমন করার জন্য প্রচুর পরিমাণে রাজীব গান্ধী সেনা পাঠায় এবং শ্রীলঙ্কাকে সর্বতভাবে সাহায্য করে। এবার যদি ধরে নিই রাজীব গান্ধী পাঠিয়েছে, যদি রাজীব গান্ধীর জায়গায় অন্য কোনো প্রাইম মিনিস্টার বা ইন্দিরা গান্ধী থাকতেন, তিনি এটা নিতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বা সন্দেহ রয়েছে, তিনি নাও নিতে পারতেন। আবার ধরো যে বর্তমানে যে চায়নার সঙ্গে ভারতবর্ষে একটা গালোয়ানকে নিয়ে একটা যুদ্ধমতো পরিস্থিতি চলছে, এই অবস্থায় যে বর্তমান মোদী গভর্নমেন্ট বা বর্তমান প্রাইম মিনিস্টার মোদী জাতীয় নেতা রূপে তিনি কিন্তু বুক চিতিয়ে চায়নার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে চায়নাকে পাল্টা কাউন্টার অ্যাটাক দিচ্ছেন। তিনি এই যে ফরেন পলিসি গ্রহণ করেছেন, এটা ধরো মোদীর জায়গায় যদি অন্য কেউ প্রাইম মিনিস্টার হতেন বা ধরে বলতে পারেন অন্য কোনো বিজেপি লিডারই হতেন বা অন্য কোনো তার পার্টির অন্য কোনো নেতাই হতেন, তিনি এটা নিতেন কিনা সন্দেহ রয়েছে। ফলে জাতীয় নেতৃত্ব এটা ইম্পর্টেন্ট, বাট একজন যে জাতীয় নেতা তার উপর ডিপেন্ড, তার বিচক্ষণতার উপর ডিপেন্ড করে অনেকটাই ফরেন ডিটারমিনেশন ফ্যাক্টর। এবার আমরা ধরে নেই যে জাতীয় মূল্যবোধ রয়েছে, জাতীয় মূল্যবোধ, তারপরে কি রয়েছে কূটনীতি, কূটনীতি একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা বিসমার্কের কূটনীতির কথা জানি ইতিহাসে, প্রবৃত্তি। এই যে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ দিক থেকে একটা ডিটারমিনেশন ফ্যাক্টর। এবার যদি আমরা বাহ্যিক দিক থেকে আসি, বাহ্যিক ফ্যাক্টরগুলো কি কি, এই বাহ্যিক ফ্যাক্টরগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখব যে বিশ্ব রাষ্ট্রনৈতিক অবস্থা, বিশ্ব রাজনৈতিক অবস্থা, বিশ্ব রাজনৈতিক অবস্থা, এই বিশ্ব রাজনৈতিক অবস্থা একটা মানে যেটাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলছি, এই ইন্টারন্যাশনাল পলিটিক্সের বড় ফ্যাক্টর। তোমরা জানো বর্তমানে বাইপোলারিজম থেকে ইউনিপোলারিজম, এটা একটা এই জন্য যে ফরেন পলিসি এটা একটা বড় ফ্যাক্টর দাঁড়াচ্ছে। তার বিশ্ব জনমত, বিশ্ব জনমত, এই বিশ্ব জনমতও একটা বাহ্যিক ফ্যাক্টর, বাহ্যিক ডিটারমিনেশন ফ্যাক্টর। তাহলে যেমন নিরস্ত্রীকরণ, বিশ্ব জনমতের চাপেই যে নিরস্ত্রীকরণ ব্যাপারটাকে লাইমলাইটে হয় এবং নিরস্ত্রীকরণ করা হয়। তারপর প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া একটা ফ্যাক্টর, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে ক্রিয়া প্রতিক্রিয়া একটা ফ্যাক্টর। যেমন যদি একটা এক্সাম্পল হিসেবে বলি যে ভারত পাকিস্তানের যে সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে, এই ভারত পাকিস্তানের সম্পর্কের জন্য কি দেখা যাচ্ছে যে সামরিক দিক থেকে দুটো দেশই প্রচুর পরিমাণে প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এটা একটা ফরেন পলিসির পার্ট। তাহলে প্রতিবেশী রাষ্ট্রের যে ক্রিয়া প্রতিক্রিয়া বা চায়নার ক্ষেত্রে সেটা একই, ভারতবর্ষ প্রোটেকশন নিচ্ছে, চায়নাও প্রোটেকশন নিচ্ছে, আবার এখন নেপালের সঙ্গে একটু মাঝখানে ক্লাস চলে, সেটা নেপাল প্রোটেকশন হচ্ছে। এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো বাহ্যিক একটা ডিটারমিনেশন ফ্যাক্টর। তাহলে এই জায়গাটা পরিষ্কার। এবার আমি লাস্ট তোমাদের আসছি যে এই ফরেন পলিসি কিভাবে অ্যাডাপ্ট করা হয় বা ফরেন পলিসি কিভাবে পরিচালনা করা হয় বা বিদেশ নীতি প্রয়োগ কৌশল, এই ফরেন পলিসির প্রয়োগ কৌশল।
এই প্রয়োগ ফরেন পলিসির প্রয়োগ কৌশল কীভাবে করা হয় বা কীভাবে ফরেন পলিসি ইয়ার পরে এই ফরেন প্রয়োগ করে আমাকে তিনটা পার্টে আমরা দেখতে পারবো। প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে কূটনীতি, এটা ইম্পর্টেন্ট পার্ট, এই কূটনীতি। সেকেন্ড আমরা দেখবি সেকেন্ড বা ডিপ্লোমেসি বলা হয়, প্রচারণা বা প্রোপাগান্ডা। তাহলে প্রচারণা বা প্রোপাগান্ডা হলো। এবার থার্ড আমরা দেখতে পারবো যে সামরিক পদ্ধতি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সামরিক পদ্ধতি মানে মিলিটারি সিস্টেম। তাহলে এই তিনটা পদ্ধতির মাধ্যমে এই ফরেন পলিসি প্রয়োগ করা হয়। যদি খুব সংক্ষেপে দেখে নিই আমরা কূটনীতির বিষয়টা, কূটনীতি কি বলা হয়, ডিপ্লোমেসিতে ক্ষেত্রে ডিপ্লোমেসি একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে কূটনীতিটা কি জিনিস খুব সংক্ষেপে বলছি, কূটনীতি হলো অত্যন্ত নিপুণভাবে, খুব সূক্ষ্মভাবে এবং দক্ষতার সঙ্গে কি করা হয়, দক্ষতার সাথে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা হয়। তাহলে খুব নিপুণ এবং দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করাই হচ্ছে কূটনীতি। মানে আমরা যদি অন্যভাবে বলি যে গোপন এবং প্রকাশের এক অদ্ভুত সংমিশ্রণ হচ্ছে এই কূটনীতি। বর্তমানে তোমরা দেখবে যে কূটনীতির অন্যতম নির্ণায়ক বিষয় হলো আমাদের ডেমোক্রেসি বা গণতন্ত্র। যদি আমরা প্রচারণা ক্ষেত্রে দেখি বা প্রোপাগান্ডা, এই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির ক্ষেত্রে এই প্রোপাগান্ডা বা প্রচারণা একটি কৌশল মাত্র। তাহলে রাষ্ট্র কি করে, প্রত্যেকটা রাষ্ট্র নিজের সপক্ষে স্বদেশে এবং নিজের দেশে বা দেশের বাইরে কি করবে, যে তার জনমতকে প্রভাবিত করার চেষ্টা করবে। তার জন্য বিভিন্ন ধরনের স্লোগান, পোস্টার ইত্যাদি তৈরি করে তার জন্য যে ব্যবস্থা অবলম্বন করবে, বা যে চিন্তাধারা, সেটাকে বলছি আমরা প্রচারণা বা প্রোপাগান্ডা। লাস্ট আমি আসছি সামরিক ক্ষেত্র। সামরিক ক্ষেত্র কি হয়, সামরিক ক্ষেত্র তোমরা জানো জাতীয় স্বার্থের মানে ভিত্তিতে আমাদের বিদেশ নীতি গঠিত হয়, এটা তো আমরা সবাই জানি। এবং সেটাকে কার্যকর করার উল্লেখযোগ্য পদ্ধতি হলো এই সামরিক অবস্থা বা সামরিক পদ্ধতি। বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, বর্তমান যে আন্তর্জাতিক পরিস্থিতি রয়েছে সে সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই সামরিক ব্যবস্থাটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে যে নেগোসিয়েশন অফ, একটা কথা বলা হয় নেগোসিয়েশন ফ্রম স্ট্রেংথ, সামরিক ক্ষেত্রে একটা কথা বলা হয় নেগোসিয়েশন ফ্রম নেগোসিয়েশন ফ্রম স্ট্রেংথ, এই কথাটা বর্তমান আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেগোসিয়েশন ফ্রম স্ট্রেংথ, এই নেগোসিয়েশন ফ্রম স্ট্রেংথ এটা বর্তমান আন্তর্জাতিক অবস্থায় এই কথাটা ব্যবহার করা হয় এবং এটা খুবই প্রযোজ্য বিষয়। তাহলে আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে জানলাম এবং বিস্তারিত সব জানলাম। এর পরে ক্লাসে তোমাদেরকে আমি ভারতের যে বিদেশ নীতিগুলো রয়েছে, ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য কী, ভারতের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আজকে এটা তোমরা বই একটু বিস্তারিত দেখে নেবে, এখান থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ তোমাদের পরীক্ষায় আসে। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি তোমাদের ভারতের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ওকে।